আজ পূজ্যপাদ স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের পুণ্য জন্মতিথি। এমন পবিত্র দিনে তাঁরই কথা একটু স্মরণ মনন করার চেষ্টা করছি। তবে তার আগে ঠাকুর মা স্বামীজি ও শ্রদ্ধেয় নিরঞ্জনানন্দ মহারাজের চরণে প্রণাম জানাই। নমস্কার জানাই শুধু ভক্তবৃন্দ আপনাদেরও। জগজ্জননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আলোচনাটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। ঠাকুর রামকৃষ্ণদেবের চিহ্নিত ঈশ্বরকোটি সন্তান ছিলেন এই নিরঞ্জনানন্দ মহারাজ। 1862 খ্রিস্টাব্দে শ্রাবণ পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেছিলেন। জন্মস্থান 24 পরগনা জেলার রাজারহাট বিষ্ণুপুর গ্রামে। তার পিতার নাম অম্বিকাচরণ ঘোষ। মহারাজের পূর্ব নাম ছিল নিত্য নিরঞ্জন ঘোষ। ঠাকুর বলেছিলেন, নিরঞ্জন মহারাজের রামচন্দ্রের অংশে জন্ম। তাই দেখা যায় বাল্যকালে মহারাজ তীর ধনুক নিয়ে খেলা করতে প্রচণ্ড ভালোবাসতেন। খুব নির্ভীক ছিলেন মহারাজ, ব্যায়াম করতেন খুব, তাই শরীরটাও ছিল সুঠাম ও সবল। যৌবনে তিনি জড়িয়ে পড়েছিলেন ভূত প্রেত তত্ত্ব নিয়ে কাজ করা এক গোষ্ঠীর সাথে। ওই গোষ্ঠী নিরঞ্জন মহারাজকে মিডিয়াম রূপে ব্যবহার করত খুব। দুরারোগ্য রোগ সহ বিভিন্ন অলৌকিক ব্যাপারের সাধনায় মহারাজের সাহায্য নিতেন তারা। কারণ নাকি মহারাজের ওপর প্রেতের প্রভাব খুব বেশি মাত্রায় পড়ত। এইসব যখন হচ্ছে তখনও ঠাকুরের মুখোমুখি হননি মহারাজ। সম্ভবত 1881-82 খ্রিস্টাব্দে তিনি ঠাকুরের কাছে আসেন। তখন তার বয়স 18 বছর। ওই প্রেত গোষ্ঠীদেরই জনা কয়েক বন্ধুর সাথে তিনি দক্ষিণেশ্বরে এসেছিলেন ঠাকুরকে দর্শনের উদ্দেশ্যে। এই প্রথম দর্শনের বিষয়ে পূজনীয় লাটু মহারাজ অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ মহারাজ বলেছিলেন, নিরঞ্জন মহারাজ প্রথম যেদিন ঠাকুরের কাছে আসেন সেদিন ঠাকুর অনেক ভক্তের মাঝে ছিলেন। সন্ধ্যার দিকে সবাই চলে গেলে ঠাকুর নিরঞ্জনের পাশে এসে বসে তার পরিচয় জেনে নেন, সাথে বেশ কিছু উপদেশ দেন নিরঞ্জন মহারাজকে। যেমন ঠাকুর বলেন, দেখ নিরঞ্জন, ভূত ভূত করলে তুই ভূত হয়ে যাবি, আর ভগবান ভগবান করলে ভগবানই হবি, তা কোনটা হওয়া ভালো? নিরঞ্জন উত্তর দিলেন, তাহলে ভগবান হওয়াই ভালো। ফলত এই রূপে ঠাকুর সেদিন নিরঞ্জনকে ভূতুরদের সঙ্গ ত্যাগ করতে বললেন এবং নিরঞ্জনও তাতে সম্মত হলেন। সেই প্রথম দিন ঠাকুর আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছিলেন। সেটিও আমরা পূজনীয় লাটু মহারাজের মুখ থেকেই শুনব। ঠাকুর বললেন, দেখ, তুই যদি সংসারের 99টা উপকার করিস আর একটা অপকার করিস তবে লোকে আর তোকে দেখতে পারবে না। কিন্তু ঈশ্বরের কাছে তুই যদি 99টা অপরাধ করিস আর একটা তার প্রীতির কাজ করিস তাহলে তিনি তোর সব অপরাধ মার্জনা করবেন। মানুষের ভালোবাসায় আর ভগবানের ভালোবাসায় এত তফাৎ জানবি। সেদিন ঠাকুর নিরঞ্জন মহারাজকে তার বাড়িতে ফিরতে দিতেই চাইছিলেন না। ঠাকুর যে নিজের অন্তরঙ্গদের নিজেই টেনে এনেছেন। প্রথম দিনই তিনি বুঝেছিলেন নিরঞ্জন মহারাজ হবেন তাঁরই অন্যতম পার্ষদ, করবেন তার কাজ। প্রসঙ্গত জানিয়ে রাখি, মহারাজের জন্মস্থান রাজারহাট বিষ্ণুপুর গ্রামে হলেও তিনি বড় হয়ে উঠেছিলেন তার মামার বাড়িতে। বারাসাত নিবাসী পণ্ডিত কালীকৃষ্ণ মিত্র ছিলেন মহারাজের মামা। তো এই মামার বাড়িতেই তিনি ফিরে যাবেন। কিন্তু ঠাকুর বলছেন, সন্ধ্যা হয়ে এলো, আজ বাড়ি নাই বা গেলি, এখানেই আজ থাক না। কিন্তু মহারাজ বাড়িতে বলে আসেননি, রাতে থাকলে মামা রাগ করবেন, তাই থাকতে রাজি হচ্ছেন না। কিন্তু ঠাকুর আবার বলছেন, ওরে এতটা যেতে কষ্ট হবে, যাসনি, থেকে যা। তাতেও নিরঞ্জন সম্মত না হওয়াতে ঠাকুর শেষে বললেন, কিন্তু একান্তই যাবি তো যা, কিন্তু আবার আসিস, কবে আসবি?
নিরঞ্জন মহারাজ তাড়াতাড়ি আসবেন কথা দিয়ে ঠাকুরকে প্রণাম করে পায়ের ধুলো নিয়ে ফিরে গেলেন, কিন্তু ঠাকুরের অপার্থিব ভালোবাসার টানে আটকে গেলেন। এর ঠিক দিন 2-3 পরেই আবার একদিন নিরঞ্জন মহারাজ সন্ধ্যায় দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসেছিলেন। তাকে দেখে ঠাকুর তাড়াতাড়ি দরজার কাছ অবধি এসে তাকে আলিঙ্গনা পাশে বদ্ধ করলেন। আকুল স্বরে বলতে লাগলেন, ওরে নিরঞ্জন, দিন যে যায় রে, তুই ভগবান লাভ করবি কবে? দিন যে চলে যায়, ভগবানকে লাভ না করলে সবই যে বৃথা হবে। তুই কবে তাকে লাভ করবি বল? কবে তাঁর পাদ ও পদ্মে মন দিবি বল? আমি যে তাই ভেবে আকুল। নিরঞ্জন অবাক, ইনি কে? আমার ভগবান লাভ হচ্ছে না বলে, দিন চলে যাচ্ছে বলে আমার জন্যে এর এত আরতি কেন? পরের জন্যে এ কি অহেতুকি ভালোবাসা? এই ভালোবাসার টানেই পরপর 3 দিন 3 রাত থেকে গেলেন নিরঞ্জন ঠাকুরের কাছে। চতুর্থ দিন তিনি যখন ফিরছেন মামার বাড়িতে, মামা তো উদ্বিগ্ন ছিলেন, ভাগ্নের অনুসন্ধান করছিলেন। তাকে দেখতে পেয়ে তীব্র ভর্ৎসনা করে বাড়ির সকলের উপর আদেশ দিয়েছিলেন যেন নিরঞ্জনের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়। কিন্তু এই ব্যবস্থাও স্থায়ী হলো না দীর্ঘকাল। কয়েকদিন পরে মামার মন কোমল হয়ে গেল। এছাড়াও বাড়ির ভৃত্যদের অনুভূতি হতো যেন কি এক দিব্য শক্তি নিরঞ্জনকে ঘিরে রয়েছে। ওনার যাবার পথের অন্তরায় সৃষ্টি করলে তাদের অমঙ্গল হবে। সুতরাং শীঘ্রই তিনি আবার নির্বিবাদে দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করলেন। নিরঞ্জন মহারাজ ছিলেন প্রচণ্ড সরল। ঠাকুর রামকৃষ্ণদেব প্রচণ্ড মুগ্ধ হতেন নিরঞ্জন মহারাজের এই সরলতায়। তাই তিনি মাস্টার মশাইকে একদিন বলেছিলেন, তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন? সে সরল, ইহা সত্য কিনা এইটি দেখবে বলে। 1884 খ্রিস্টাব্দের 15ই জুন কাঁকুরগাছিতে শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে এক মহোৎসবে ঠাকুর গিয়েছিলেন। কীর্তনের শেষে তিনি যখন ভক্তদের সাথে বসে আছেন, এমন সময় নিরঞ্জন এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। ঠাকুর তাকে দেখেই দাঁড়িয়ে উঠলেন। আনন্দের স্বরে বললেন, তুই এসেছিস? মাস্টারকে বলছেন, দেখো এই ছোকরাটি বড় সরল। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। নিরঞ্জন মহারাজের মা তখন খুবই বৃদ্ধা, জীবিত ছিলেন। তাই মাতার ভরণ পোষণের জন্যে নিরঞ্জন মহারাজকে চাকরি গ্রহণ করতে হয়েছিল। যদিও ঠাকুর চাইতেন না তার কোনো উচ্চাধিকারী যুবক ভক্ত কাঞ্চনের বন্ধনে পড়েন। তাই ওই দিনই নিরঞ্জনকে বললেন, দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে। তুই আফিসের কাজ করিস কিনা তাই পড়েছে। আফিসের হিসাবপত্র করতে হয়, আরও নানা রকম কাজ আছে, সর্বদা ভাবতে হয়। সংসারী লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস, তবে একটু তফাৎ আছে। তুই মার জন্যে চাকরি স্বীকার করেছিস। মা গুরুজন, ব্রহ্মময়ী স্বরূপা। যদি মাঘ ছেলের জন্য চাকরি করতিস, আমি বলতুম ধিক ধিক, শতধিক, 100 ছি। তারপরেই ঠাকুর মণিমল্লিককে বললেন, দেখো ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু মিথ্যা কথা কয়, এই যা দোষ। সেদিন বলে গেল যে আসবে, কিন্তু আর এলো না। নিরঞ্জন মহারাজের প্রতি ঠাকুর বলছেন, তাই রাখাল বলছিল, তুই এঁড়েদে এসেও দেখা করিসনি কেন? নিরঞ্জন বললেন, আমি এঁড়েদয়ে সবে 2 দিন এসেছিলাম। ঠাকুর তারপর মাস্টার মশাইকে দেখিয়ে নিরঞ্জনকে বললেন, ইনি হেডমাস্টার, তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আমি পাঠিয়েছিলাম। এই রকম আরও কিছু ঠাকুরের কথা রামকৃষ্ণ কথামৃতে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেখানে নিরঞ্জন মহারাজের সরলতা সম্বন্ধে ঠাকুর প্রশংসাসূচক উক্তি করেছেন। আরও 2-1টি দিনের কথা বলা যায়। যেমন 1886 খ্রিস্টাব্দের 5ই জানুয়ারি নিরঞ্জনের বৈরাগ্য সম্বন্ধে ঠাকুর মণিকে বলছেন, দেখছো না নিরঞ্জনকে, তোর এই নে, আমার এই দে, ব্যাস আর কোনো সম্পর্ক নাই, পিছুটান নাই।
এর আগে একদিন 1884 খ্রিস্টাব্দের 20 জুন ঠাকুর সেই মাস্টারমশাইকে বলছেন, বাবুরাম আর নিরঞ্জন এদের ছাড়া কই ছোকরা, যদি আর কেউ আসে বোধ হয় ওই উপদেশ নেবে চলে যাবে। নিরঞ্জনকে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার উত্তর দিলেন, আজ্ঞা বেশ চেহারা। ঠাকুর বলিলেন, না, চেহারা শুধু নয়, সরল। সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়, সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয়। নিরঞ্জন বিয়ে করবে না, তুমি কি বলো? কামিনী কাঞ্চনই বদ্ধ করে। মাস্টার, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর বলছেন, ভাবে দেখলাম যদিও চাকরি করছে তবে ওকে দোষ স্পর্শ করে নাই, মার জন্য কর্ম করে, ওতে দোষ নাই। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন এদের বেটা ছেলের ভাব। বলরাম ভবনে একদিন ঠাকুর নিরঞ্জন মহারাজ সম্বন্ধে বলছেন, তার বৈরাগ্য সম্বন্ধে। দেখো না, নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয়, নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়। বিবাহের কথায় বলে, বাপরে ও বিশালক্ষীর দ, ওকে দেখি যে একটা জ্যোতির উপর বসে রয়েছে। 23শে ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দ, ঠাকুর তখন কাশীপুরে। একদিন অনুপম স্নেহ দেখিয়ে ঠাকুর বলেছিলেন, তুই আমার বাপ, তোর কোলে বসবো। এইভাবেই ঠাকুর ভাবে ভালোবাসায় নিরঞ্জন মহারাজকে আবদ্ধ করে নিয়েছিলেন। লাটু মহারাজ একদিন বলেছিলেন, নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবাবেশে ছুঁয়ে দিলেন, তাতেই 3 দিন 3 রাত্রি তার চোখের পাতা পড়েনি, কেবল জ্যোতি দেখেছে আর জপ করেছে। 3 দিন জিভ থেকে তার জপ ছুটে যায়নি। ভারী ভূত নামাতো কিনা, তাই তিনি মস্করা করে বলেছিলেন, এবার আর যে সে ভূত নামেনি, একেবারে ভগবানের ভূত ঘাড়ে চেপেছে। তোর সাধ্য কি যে তুই তাকে ঘাড় থেকে নামাস? দিনক্ষণ জানা না গেলেও লীলা প্রসঙ্গ থেকে আমরা জানতে পারি, ঠাকুর কোনো একটা দিন এই নিরঞ্জন মহারাজকে নিজেই দীক্ষা দিয়েছিলেন। নিরঞ্জন মহারাজও ঠাকুরকেই তার জীবনের সব কিছু মেনে নিয়েছিলেন, এমনকি প্রচণ্ড ভালোবাসতেন ঠাকুরকে। ঠাকুরের স্বরূপের পরিচয় তিনি পেয়েছিলেন। এই প্রসঙ্গে 1885 খ্রিস্টাব্দের 6 নভেম্বরের দিনটির কথা উল্লেখ করা যায়। ঠাকুর তখন চিকিৎসার কারণে শ্যামপুকুরে। সেই দিন ঠাকুরের দেহে মা কালীর আবির্ভাব সন্দর্শনে গিরিশ ঘোষ সহ নিরঞ্জন মহারাজও শ্রীপদে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন। ভক্তি গদগদ চিত্তে ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলে ঠাকুরের চরণে মাথা ঠেকিয়ে করেছিলেন প্রণাম। এছাড়াও নিরঞ্জন মহারাজের আরেকটি গুণ সবিশেষ উল্লেখযোগ্য, সেটিও আমরা লাটু মহারাজের মুখ থেকে শুনব। লাটু মহারাজ বলেছিলেন, কারোর অসুখ হয়েছে শুনলে দৌড়ঝাঁপের কাজ নিরঞ্জন ভাই নিজের মাথায় নিত। এ প্রসঙ্গে বেশ কিছু উদাহরণ উল্লেখ করা যায়। যেমন ঠাকুর যখন স্থূল শরীরে নেই, ঠিক তার কিছু পরেই নরেন্দ্রনাথ সহ বেশ কয়েকজন শিষ্য ঠাকুরের তারা আটপুরে যান। নিরঞ্জন মহারাজও তাদের সঙ্গে ছিলেন। সেখানে স্নান করতে গিয়ে সারদা মহারাজ ডুবে যাচ্ছিলেন। তখন এই নিরঞ্জন মহারাজই তার নিজের প্রাণের মায়া মমতা ত্যাগ করে তাকে পুকুর থেকে উদ্ধার করেন। এছাড়াও মঠের প্রথম দিকে শশী মহারাজ একবার বাইরে গিয়ে জ্বরে আক্রান্ত হন। সংবাদ পেয়ে এই নিরঞ্জন মহারাজ তাকে সযত্নে মঠে নিয়ে আসেন এবং শুশ্রূষা করে নিরাময় করেন। স্বামী যোগানন্দ মহারাজ যখন এলাহাবাদে বসন্তে আক্রান্ত হন, তখনও এই নিরঞ্জন মহারাজ অবিলম্বে তার রোগশয্যা প্রান্তে উপস্থিত হন। এই ছিলেন নিরঞ্জন মহারাজ। ভক্তমালিকা গ্রন্থ থেকে আমরা জানতে পারি, সম্ভবত 1887 খ্রিস্টাব্দের প্রথম দিকে তিনি বরাহনগর মঠে যোগদান করেন এবং সন্ন্যাস গ্রহণ করে নিরঞ্জনানন্দ নামে অভিহিত হন। মঠে নিরঞ্জনানন্দ মহারাজের প্রধানত তপস্যার দিকেই ঝোঁক দেখা যেত। তবে তিনি মঠের দৈনন্দিন শ্রমসাধ্য কার্যও যথেষ্ট করতেন এবং পূজাতেও অন্যদের সাহায্য করতেন। কিন্তু টানা নিরবচ্ছিন্নভাবে মঠবাস তার হয়নি,
কারণ অন্যান্য গুরু ভাইদের মতন তিনিও মধ্যে মধ্যেই তীর্থ দর্শনে যেতেন। 1887 খ্রিস্টাব্দের প্রথম দিকে তিনি একবার পুরী ধামে যান এবং 8ই এপ্রিল আবার মঠে ফিরে আসেন। এরপর 1889 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তিনি আবার তপস্যার জন্য বেরিয়ে প্রথমে দেওঘরে বৈদ্যনাথ ধাম দর্শন করেন। দেওঘর হতে তিনি কাশীতে যান এবং বংশী দত্তের বাটিতে থাকিয়া কিছুদিন তপস্যা করেন। ওই সময় মাধুকারী ভিক্ষাই তাঁর সম্বল ছিল। তবে স্বামী যোগানন্দ মহারাজের অসুখের সংবাদ জানতে পেরেই তাকে তীর্থরাজ প্রয়াগে যেতে হয় এবং এই সুযোগে সেখানে তার কল্পবাসও হয়। পরে তিনি উত্তর ভারতের অন্যান্য তীর্থ দর্শন করেন এবং কোনো কোনো স্থলে কিছুকাল তপস্যাও করেন। স্বামী বিরজানন্দ মহারাজ যখন 1891-92 খ্রিস্টাব্দে বরাহনগর মঠে যাতায়াত আরম্ভ করেন, তখন নিরঞ্জন মহারাজকে প্রায়ই দক্ষিণেশ্বরের পঞ্চবটী তলায় ও ঠাকুরের ঘরে ধ্যান করতে যেতে দেখতেন। বিরজানন্দ মহারাজও মধ্যে মধ্যে তার সঙ্গে যেতেন। ঠাকুরের এই প্রিয় সন্তানের এক পুরনো রোগ ছিল, আমাশা। নিরঞ্জনানন্দ মহারাজ যখন বেলুড় মঠ ও কলকাতায় আছেন, তখন তার এই পুরনো ব্যাধি আমাশা প্রচণ্ড বৃদ্ধি পেল। তিনি ঠিক করলেন তিনি হরিদ্বার যাবেন। সেই মতো হরিদ্বারে গিয়ে তিনি এক ভাড়া বাড়িতে আশ্রয় গ্রহণ করে তপস্যায় রত হলেন। কিন্তু শরীরের কোনো উন্নতি না হয়ে অবনতি হতে লাগল। তিনি ভুগছিলেন আমাশায়, তারপরে হঠাৎই কলেরা রোগে আক্রান্ত হলেন এবং সেই প্রাণঘাতী রোগেই 1904 খ্রিস্টাব্দের 9ই মে ঠাকুরের এই প্রিয় সন্তান ঠাকুরেরই কোলে চলে গেলেন। শেষ হলো নিরঞ্জন মহারাজকে নিয়ে আজকের স্মরণ মনন। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। আসি তাহলে, নমস্কার।